আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার প্রফেসর দানেশ একাডেমি চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা থিওরি অফ কনজিউমার বিহেভিয়ারের মধ্যে থেকে ইফেক্টস অন দ্য ইনডিফারেন্স কার্ভ নিয়ে কথা বলবো। আজকের ক্লাসে আমরা নিরপেক্ষ রেখা বা ইনডিফারেন্স কার্ভের উপর বিভিন্ন পরিবর্তনের প্রভাব নিয়ে আলোচনা করব, যা ভোক্তার পছন্দ ও সিদ্ধান্ত বোঝার জন্য অর্থনীতির একটি খুব গুরুত্বপূর্ণ টুল। নিরপেক্ষ রেখা মূলত এমন সব পণ্য সমাহার দেখায় যেগুলো ভোক্তাকে একই মাত্রার সন্তুষ্টি দেয়, তাই ভোক্তা এগুলোর মধ্যে নিরপেক্ষ। আহ, কোনোটা নিলেও তার মোট সন্তুষ্টি সমান থাকে, কিন্তু বাস্তবে ভোক্তার পছন্দ স্থির থাকে না। আয়, রুচি, ফ্যাশন, বিজ্ঞাপন, পরিবার বা সামাজিক প্রভাব, এমনকি পণ্যের মান বদল, এসব কারণে পছন্দের ধরন বদলায়। এই বদলগুলো নিরপেক্ষ রেখাকে কখনো ডানে বামে সরায়, কখনো তার আকৃতি বা ঢাল সম্পর্কে নতুন ব্যাখ্যা তৈরি করে। আমরা ধাপে ধাপে দেখব রুচি পরিবর্তন হলে কেন একই আয়ের মধ্যেও ভোক্তার পছন্দের মানচিত্র পাল্টে যেতে পারে। পাশাপাশি বোঝার চেষ্টা করব দুটি পণ্য ভোক্তার কাছে কতটা বিকল্প বা কতটা পরিপূরক। এই ধারণা নিরপেক্ষ রেখার বাঁক বা বক্রতা দ্বারা কিভাবে প্রকাশ পায়। অনেক শিক্ষার্থী ভুল করে দাম বা আয় পরিবর্তনের প্রভাবকে নিরপেক্ষ রেখার পরিবর্তন ভেবে বসে, অথচ দাম বদল সাধারণত বাজেট লাইনে পরিবর্তন আনে। এটা আমরা পরিষ্কারভাবে আলাদা করব। আজকের লক্ষ্য হলো আপনারা যেন শুধু গ্রাফ আঁকতে না পারেন, বরং কোন পরিবর্তনে গ্রাফ কেন বদলাচ্ছে সেটার যুক্তি বলতে পারেন। অর্থনীতিতে এই বোঝাপড়া খুব কাজের, কারণ ভোক্তার পছন্দ বোঝা গেলে চাহিদা, বাজার আচরণ এবং নীতি প্রভাব বিশ্লেষণ আরও বাস্তবসম্মত হয়। ক্লাস শেষে আপনারা বিভিন্ন পরিস্থিতি দেখে বলতে পারবেন এটা নিরপেক্ষ রেখার স্থানান্তর নাকি বাজেট সীমাবদ্ধতার পরিবর্তন, এবং কেন। তাই মনোযোগ দিয়ে ধারণাগুলো ধরুন, কারণ এগুলো পরের অধ্যায়ে কনজিউমার্স ইকুইলিব্রিয়াম, ইনকাম সাবস্টিটিউশন ইফেক্ট এবং ডিমান্ড ডেরিভেশন বুঝতেও সরাসরি কাজে লাগবে। আজকে আমরা ইনকাম ইফেক্ট নিয়ে কথা বলবো, ইনকাম কনজাম্পশন কার্ভ নিয়ে কথা বলবো, অ্যাঞ্জেল কার্ভ, প্রাইস কনজাম্পশন কার্ভ, প্রাইস ইফেক্ট, সেপারেশন অফ প্রাইস ইফেক্ট ইনটু ইনকাম অ্যান্ড সাবস্টিটিউশন ইফেক্ট, ডিরাইভেশন অফ ডিমান্ড কার্ভ ফ্রম দ্য পিসিসি, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন তিনটি ইকুইলিব্রিয়াম পয়েন্ট T1, T2, T3। এখানে দেখাচ্ছে যে একজন ভোক্তার সামর্থ্য যখন পরিবর্তন হয়, বেড়ে যায়, তখন তার নতুন বাজেট লাইন তৈরি হয়। এটা যদি প্রাথমিক বাজেট লাইন হয়, সামর্থ্য বেড়ে যাওয়ার ফলে তার নতুন আরেকটি বাজেট লাইন তৈরি হয় এবং আরেকটি ইনডিফারেন্স কার্ভ তৈরি হয়। এবং সামর্থ্য যদি আরো বেড়ে যায়, তাহলে এখানে আহ, এরকম আরেকটি বাজেট লাইন তৈরি হয় এবং আরেকটি ইনডিফারেন্স কার্ভ তৈরি হয়। এবার আমরা তিনটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট পেলাম, T1, T2 এবং T3। এই তিনটা পয়েন্টকে যখন আমরা যোগ করে একটা রেখা তৈরি করব, এটাকে বলা হয় ইনকাম কনজাম্পশন কার্ভ। এই জিনিসটাকে ইনকাম কনজাম্পশন কার্ভ বলে, এটা আপনারা মনে রাখবেন। এবং এই যে ইনকাম কনজাম্পশন কার্ভ, এইটাকে আসলে অ্যাঞ্জেল কার্ভ বলা হয়। আর্নেস্ট অ্যাঞ্জেল সর্বপ্রথম এই বিশ্লেষণটি করেন এবং আমাদেরকে দেখান যে এই রেখাটি হচ্ছে ইনকাম কনজাম্পশন কার্ভটা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের সমস্যার সমাধান দিয়ে থাকে। এবং আহ, এখানে অ্যাঞ্জেল কার্ভ বলে, দি কার্ভ দ্যাট প্লটস দ্য রিলেশনশিপ বিটুইন দ্য কোয়ান্টিটি অফ এ গুড কনজিউমড অ্যান্ড ইনকাম। বিভিন্ন বাজেটে বা বিভিন্ন বাজেট লাইনের মধ্যে সে কি পরিমাণ কমোডিটি এক্স এবং ওয়াই সে কনজিউম করে, সেটি এই অ্যাঞ্জেল কার্ভের মাধ্যমে দেখানো হয়। অ্যাঞ্জেল কার্ভ, এটা নামটা করা হয়েছিল আর্নেস্ট অ্যাঞ্জেলের নামে, যার জীবৎকাল ছিল 1821 থেকে 1896। তিনি সর্বপ্রথম 1857 সনে এই রিলেশনশিপটি দেখান। আমরা এবার দুইটি গুডস নিয়ে কথা বলবো। একটা হচ্ছে নর্মাল গুড, একটা হচ্ছে ইনফেরিয়র গুড। নর্মাল গুড হচ্ছে এটা এমন কিছু গুড যেগুলো আপনারা আপনাদের আয় বাড়লে আপনারা বেশি করে কিনেন, এগুলোকে নর্মাল গুড বলা হয়। আর ইনফেরিয়র গুড হচ্ছে আয় যখন কমে যায়, তখন মানুষ বেশি করে কিছু পণ্য কেনে। এরকম কিছু পণ্য আছে যে পণ্যগুলো আয় কমে গেলে মানুষ বেশি করে কিনে, এই সেই ধরনের পণ্যগুলোকে বলা হয় ইনফেরিয়র গুড। তাহলে নর্মাল গুডস এর মধ্যে কি আছে? নিউ ক্লোদিং, নিউ কার, নিউ কম্পিউটার। আর ইনফেরিয়র গুডস এর মধ্যে আছে ইউজড ক্লোদিং, ইউজড কার, ইউজড কম্পিউটার। এই সমস্তগুলো হচ্ছে ইনফেরিয়র গুডস। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আমাদের যখন আয় বাড়ে তখন আমরা নতুন কাপড় কিনতে চাই, নতুন গাড়ি কিনতে চাই, নতুন কম্পিউটার কিনতে চাই। আবার আয় যখন কমে যায় তখন আমরা বেশি করে পুরাতন কাপড় কিনতে চাই, বেশি করে আমরা আহ, বাজারে বেশি ইউজড কার বিক্রি হয় এবং ইউজড কম্পিউটার বিক্রি হয়। এখানে আমরা একটা জিনিস দেখব যে নর্মাল গুডসের ক্ষেত্রে ইনকাম কনজাম্পশন কার্ভের মধ্যে যে প্রভাবটা, মানে
বাজেট লাইনের উপরে যে প্রভাব বা ইনডিফারেন্স কার্ভের উপরে যে প্রভাব, সে প্রভাবটা হয় নর্মাল, পজিটিভ ইম্প্যাক্ট পড়ে। এটা আমি একটু পরেই আপনাদেরকে গ্রাফের মাধ্যমে দেখাবো। এবং ইনফেরিয়র গুডসের ক্ষেত্রে প্রভাব পড়ে নেগেটিভ। এবং কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলোর নিউট্রাল প্রভাব পড়ে, এবং সেই প্রোডাক্টগুলো কি সেগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। এখানে দেখেন ফ্রেশ ফুডস অর ক্লোদিং এর ক্ষেত্রে আমরা যদি দেখি, বা নর্মাল গুডসের ক্ষেত্রে আমরা যখন ইনডিফারেন্স কার্ভের উপরে তার যে প্রভাব, ইফেক্ট, ইনকামের প্রভাব সেটি কেমন পড়ে, সেখানে আপনারা দেখেন এটা যদি প্রাথমিক P1 L1 যদি প্রাথমিক বাজেট লাইন হয়, এবং U1 যদি আহ, প্রাথমিক ইনডিফারেন্স কার্ভ হয়, এবং সেক্ষেত্রে যদি PL যদি দ্বিতীয় ইনডিফারেন্স কার্ভ হয়, বাজেট লাইন হয়, এবং ইনডিফারেন্স কার্ভ যদি ইউ হয়, এবং এর পরেরটি যদি হয় U2 ইনডিফারেন্স কার্ভ, এবং বাজেট লাইন যদি P2L2 হয়, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা যদি স্ট্রেট একটা জিনিস দেখি যে ইনকাম বাড়ার সাথে সাথে তার ঘটনাটা কি করছে। ইনকাম বাড়ার সাথে সাথে তার এক্স কমোডিটি এবং ওয়াই কমোডিটি দুইটার ক্ষেত্রেই পজিটিভলি আগাচ্ছে। মানে বেশি করে ইনকাম বাড়ার সাথে সাথে সে বেশি করে এক্স কমোডিটিও কিনছে এবং ওয়াই কমোডিটিও কিনছে। এই জন্য এটাকে পজিটিভ পজিটিভ ইম্প্যাক্ট আমরা বলি। এগুলো ফ্রেশ ফুডস এবং ক্লদিং এর ক্ষেত্রে এই ঘটনাটি ঘটে। আর এখানে দেখেন নেগেটিভ ইনকাম ইফেক্ট হচ্ছে, এখানে আমরা যদি প্রাথমিক বাজেট লাইন যদি PL ধরি, এবং পরবর্তী বাজেট লাইন যদি P1 L1 ধরি, তাহলে কি দাঁড়ায়? এখানে একটা জিনিস আপনি দেখেন যে তার ইনকামের মধ্যে পরিবর্তন হইলে পরে আহ, কিছু কিছু কমোডিটি আছে যেগুলো ওল্ডার ক্লোথস, ইনস্ট্যান্ট নুডলস, হ্যাঁ, এই সমস্ত কমোডিটির পরিমাণ হয়তোবা আহ, এখানে E1 এর এর সময়ে এখানে কমোডিটি গুড এক্স ছিল OX, এবং গুড ওয়াই ছিল OY। আর এখানে দেখা যাচ্ছে বা ইনকাম বাড়ার সাথে সাথে তার গুড এক্স এর পরিমাণ হচ্ছে OX1, এবং গুড ওয়াই এর পরিমাণ হচ্ছে OY1। তো এখানে যে রেখাটা আমরা দেখতে পাচ্ছি, এই রেখাটা মানে আহ, এটার যে রেখাটির যে ঢাল, এই যে ICCর রেখার যে ঢাল, এটা একটা নেগেটিভ ঢাল, এই জন্য এটাকে আমরা নেগেটিভ ইম্প্যাক্ট বলছি। আবার কিছু কিছু কমোডিটি আছে যে কমোডিটি আপনার ইনকাম যদি বৃদ্ধিও পায়, তাহলেও সেখানে আহ, কিছু কিছু কমোডিটি আছে যাদের পরিমাণের উপরে, কোয়ান্টিটির উপরে কোনো পরিবর্তন আসে না। এগুলোকে আমরা জিরো ইনকাম ইফেক্ট বলি। যেমন ধরেন মেডিসিন, সল্ট। মেডিসিনের দাম যদি বেড়েও যায়, মেডিসিনের যতটুকু ডিমান্ড আছে বাজারে ততটুকুই থাকে। সল্টের পরিমাণ যদি বেড়েও যায়, দাম যদি বেড়েও যায়, তো সল্ট কিন্তু মানুষ বেশি খেতে পারে না বা কমও খেতে পারে না। এই জন্য তাদের পরিমাণ সেম থাকে। এই ধরনের সেম থাকে বলে এটাকে আমরা জিরো ইনকাম ইফেক্ট বলি। তাহলে এখানে ইনকাম কনজাম্পশন কার্ভের মধ্যে আমরা বেশ কয়েক ধরনের ইনকাম কনজাম্পশন কার্ভ আমরা দেখতে পাচ্ছি। যেমন ICC1, এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট, এটা হচ্ছে নিউট্রাল ইম্প্যাক্ট, এটা হচ্ছে পজিটিভ ইম্প্যাক্ট, এটাও এক ধরনের ইম্প্যাক্ট। ICC4, এটাও, ICC5, এই ধরনের ইম্প্যাক্ট আছে এখানে। এরকম বিচিত্র ধরনের ইনকাম কনজাম্পশন কার্ভ আমরা দেখতে পাই। এখন আমরা একটা জিনিস আলোচনা করব। আমাদের কোনো পণ্যের উপরে আহ, দামের যখন পরিবর্তন হয়, তখন কি ঘটনা ঘটে। দামের যখন পরিবর্তন হয়, তখন আমরা কিছু পণ্য বেশি করে কিনতে চাই, দামের যে বাজেট লাইন সেটা ডান দিকে সরে যায়। এবং আহ, কিছু ক্ষেত্রে আমরা আহ, বিভিন্ন প্রোডাক্টও আমরা কম বেশি করি। এই প্রভাবটা পড়ে সাবস্টিটিউশনের উপরে। তাহলে প্রাইসের যখন পরিবর্তন হয়, তখন দুটি ঘটনা এখানে ঘটে। একটা হচ্ছে প্রাইস সাবস্টিটিউশন এফেক্ট, একটা হচ্ছে এই জিনিসটি আমরা এখানে বোঝার চেষ্টা করব। এখানে দেখেন, এখানে হিক্সিয়ান অ্যাপ্রোচ নামের একটা অ্যাপ্রোচ আছে। এই অ্যাপ্রোচের মাধ্যমে কিভাবে প্রাইস এফেক্ট যখন হয়, তখন রিয়েল ইনকামের মধ্যে যে পরিবর্তনটা হয়, এবং সাবস্টিটিউশনের উপর যে ইফেক্ট পড়ে, এই দুইটি ইনকাম ইফেক্ট এবং সাবস্টিটিউশন ইফেক্টকে কিভাবে আলাদা করে দেখা যায়, এটা আমরা এখানে ব্যাখ্যা করার চেষ্টা করব। এটা হিক্সিয়ান অ্যাপ্রোচ নামে পরিচিত। এখানে আমরা
প্রথমে দেখে নেই আমাদের যে প্রথম যে বাজেট লাইনটি, এটা হচ্ছে এবি ওয়ান। এবি ওয়ানের মধ্যে একটি ইনডিফারেন্স কার্ভ আছে আইসি ওয়ান। এখানে সর্বপ্রথম ইকুইলিব্রিয়াম পয়েন্টটা হচ্ছে ই ওয়ান। কিন্তু এই গুড এক্স এর দাম যখন কমে যায় তখন এই বাজেট লাইনটি ডান দিকে সরে যায়। এই নতুন বাজেট লাইনটি হচ্ছে এবি টু, এবং এখানে নতুন একটা ইনডিফারেন্স কার্ভ তৈরি হয়েছে যেটাকে আমরা আইসি টু বলছি। এই আইসি টু এর ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, আহ, নতুন একটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট তৈরি হয়েছে, এটা হচ্ছে ই থ্রি। এবং তাহলে আমরা যদি এই যে দামের পরিবর্তনটা হলো, দামের পরিবর্তনের ফলে এক্স এর পরিমাণ প্রথমে ছিল ও এক্স ওয়ান, এবং দামের পরিবর্তনের ফলে গুড এক্স এর পরিবর্তনের ফলে গুড ওয়াই কিন্তু ঠিক আছে, গুড এক্স এর পরিবর্তনের ফলে এখানে পরিবর্তনটা হয়েছে ও এক্স টু পরিমাণ। তাহলে এই এ, দুইটার মধ্যে পার্থক্য যদি আমরা করি তাহলে নেট নেট চেঞ্জটা কি হলো? নেট চেঞ্জ হলো এক্স ওয়ান এক্স টু। এটা হচ্ছে টোটাল প্রাইস এফেক্ট, এক্স ওয়ান এবং এক্স টু। আমরা এখান থেকে একটা জিনিস দেখার চেষ্টা করব যে এখানে সাবস্টিটিউশন ইফেক্ট কোনটা এবং বা ইনকাম ইফেক্ট কোনটা। এই দুইটা জিনিস আমরা, ইনকাম ইফেক্ট হচ্ছে রিয়েল ইনকাম বলতে আমরা যে জিনিসটা বোঝাচ্ছি, রিয়েল ইনকামের মানে ইফেক্টটা এখানে কি, এটা আমরা বোঝার চেষ্টা করব। তাহলে হিগসিয়ান অ্যাপ্রোচ অনুসারে এরা বলে যে আমরা ধরে নিচ্ছি যে এই প্রাইসের পরিবর্তন হলে পরেও তার যে রিয়েল ইনকামটা হচ্ছে, রিয়েল ইনকামের মধ্যে কোনো পরিবর্তন আমি ধরছি না। আমরা ধরছি গভর্নমেন্ট ট্যাক্সেশন করে এটাকে রিয়েল ইনকামকে নাল এন্ড ভয়েড করে দিয়েছে। তাহলে নতুন একটা বাজেট লাইন আমরা এই বাজেট লাইনের সমান্তরাল, মানে এ বি টু এর যে বাজেট লাইন আছে এটার সমান্তরাল আরেকটি বাজেট লাইন আমরা যদি এখানে ড্র করি এ থ্রি বি থ্রি, তাহলে এটি আইসি ওয়ান ইনডিফারেন্স কার্ভকে নতুন একটা জায়গায় ছেদ করবে বা স্পর্শক হবে। এটা হচ্ছে ই টু। তাহলে এই এই যে ই টু, এই ই টু যখন নতুন করে ইকুইলিব্রিয়াম পয়েন্ট আমরা পেলাম, এটার জন্য তখন এক্স গুড এক্স এর পরিবর্তনটা হচ্ছে এক্স ওয়ান থেকে এক্স থ্রি। তাহলে এই যে পরিবর্তনটা, আমরা যেহেতু ইনকাম ইফেক্টটাকে নাল এন্ড ভয়েড করে দিয়েছি প্রথমে, তাহলে এই যে এক্স ওয়ান এবং এক্স থ্রি, এইটাকে বলা হচ্ছে সাবস্টিটিউশন এফেক্ট। এই জিনিসটাই হচ্ছে সাবস্টিটিউশন এফেক্ট। এবার আমরা যদি এক্স ওয়ান এক্স থ্রি, আমরা যদি এক্স ওয়ান এক্স টু থেকে বাদ দিই তাহলে আমার কি থাকে? এক্স থ্রি এবং এক্স টু, এই এক্স থ্রি এবং এক্স টুই হচ্ছে ইনকাম ইফেক্ট। তাহলে আমরা এই হিগসিয়ান অ্যাপ্রোচের মাধ্যমে দেখলাম কিভাবে একটি কমোডিটির উপরে যখন প্রাইসের প্রভাব পড়ে তখন কিভাবে সাবস্টিটিউশন ইফেক্ট হয় এবং কিভাবে ইনকাম ইফেক্ট হয়, এই দুইটা জিনিস আমরা বের করে দেখাতে পারলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন আপনারা আমার কমেন্টের মাধ্যমে আমাকে প্রশ্ন করবেন। এবার একটা জিনিস আমরা বোঝার চেষ্টা করব কিভাবে প্রাইস কনজাম্পশন কার্ভ থেকে, অর্থাৎ পিসিসি থেকে কিভাবে ডিমান্ড কার্ভকে ডিরাইভ করা যায়। এটি দেখার জন্য আমি ধরে নিচ্ছি যে আমার ৩০০ টাকা বাজেট আছে। এই ৩০০ টাকা বাজেটের মধ্যে আমার যখন কোনো পণ্যের দাম যখন মানে গুড এক্সের দাম যখন কমে যায় তখন কি হয়? আমার বাজেট লাইনটা ডান দিকে সরে যায়। ঠিক আছে? এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই প্রাইসের দাম প্রথম, যে গুড এক্স এর দাম যদি ১৫ টাকা হয় তাহলে এই যে রেখাটা আছে পিএল ওয়ান, পিএল ওয়ান, এই পিএল ওয়ান এটার প্রাইস হচ্ছে ১৫ টাকা। তাহলে ১৫ টাকা দিয়ে আমরা ২০ ইউনিট পরিমাণ জিনিস গুড এক্স আমরা কিনতে পারি। ঠিক আছে? তো এখানে যদি আমার আহ, আহ, ওই গুড এক্স এর দাম যদি ১৫ টাকা থেকে কমে ১০ টাকাও হয়ে যায় তাহলে আমার বাজেট লাইনটা ডান দিকে সরে যাবে, এটা পিএল টু হবে, এবং আমি ৩০ ইউনিট পরিমাণ আমি গুড এক্স আমি তখন কিনতে পারবো। আগে কিনতে পেরেছি ২০ ইউনিট, এখন হচ্ছে ৩০ ইউনিট। এইটার দাম যখন ১০ টাকা থেকে কমে ৭.৫ টাকা হবে তখন আমি এখানে ৪০ ইউনিট পরিমাণ এক্স ইউনিট আমি কিনতে পারবো, এবং এটার নতুন বাজেট রাখাটা হচ্ছে পিএল থ্রি। ৭.৫ টাকা থেকে কমে যখন ৬ টাকা হবে এই পণ্যটির দাম তাহলে আমার ইনডিফারেন্স, আমার যে বাজেট লাইনটি আছে বাজেট লাইনটি আরো ডান দিকে সরে যাবে, এবং সেটা আমার নতুন যে বাজেট লাইন হবে সেটা হচ্ছে পিএল ফোর। পিএল ফোরে আমি ৫০ ইউনিট পরিমাণ দ্রব্য আমি কিনতে পারবো। এবার আমি যদি এইটার সমান্তরালে এইটাকে ফলো করে আমি নিচে আরেকটা গ্রাফ
অঙ্কন করি, এটা হচ্ছে এই গুড এক্স এর ক্ষেত্রে আমি আমি কিন্তু একটা গুডের কথা বলছি, গুড এক্স। এই গুড এক্সটাকে যদি আমি, এটার প্রাইসটাকে যদি আমি উম, উলম্ব রেখায় বা ভার্টিক্যাল লাইনের মধ্যে ওয়াই অ্যাক্সিস এর মধ্যে আমি দেখানোর চেষ্টা করি, এই যে 15 টাকা পার ইউনিট, তাহলে এটার পয়েন্টটা হবে এখানে, এই পয়েন্টটা এখান থেকে আসছে এখানে। 10 টাকা হলে এটার পয়েন্টটা থাকবে এখানে, এটা এখান থেকে আসছে। 7.5 টাকা হলে এটার পয়েন্টটা হবে এখানে, এখান থেকে আসছে। 6 টাকা হলে এটার পয়েন্ট হবে এখানে, এটা এখান থেকে আসছে। এবার যদি এই রেখাগুলোকে আমরা সংযোগ করে দেই, তাহলে যে লোকাসটা আমরা পাবো এটাই হচ্ছে আসলে ডিমান্ড কার্ভ। ডিমান্ড কার্ভ আমরা জানি, ডিমান্ড কার্ভ শুড স্লোপস ডাউন অন টু দ্য রাইট। এটা ডান দিকে, বাম দিক থেকে ডান দিকে নিচের দিকে সরে যায় এবং এটার স্লোপ হয় নেগেটিভ। এখানে আমরা দেখতে পাচ্ছি এটার স্লোপ নেগেটিভ এবং এটা বাম থেকে ডান দিকে নিচের দিকে সরে গেছে। এবং আমরা এখানে আরেকটা চরিত্র দেখতে পেয়েছি যে প্রাইস কমার সাথে সাথে তার এরকম একটা কার্ভ তৈরি হয়েছে। সুতরাং এটাই হচ্ছে ডিমান্ড কার্ভ। এভাবে আমরা প্রাইস কনজাম্পশন কার্ভ থেকে ডিমান্ড কার্ভ অঙ্কন করতে পারি। এটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টের মাধ্যমে প্রশ্ন করতে পারেন। এখানে খান একাডেমি ডট অর্গের মধ্যে কিছু ইন্টারনেট সোর্স আছে। এখান থেকে আহ, আপনারা কিছু এই ধরনের আলোচনা আপনারা পাবেন। তারপরে দি রিচেস্ট ডট কম এর মধ্যেও কিছু আলোচনা আছে, আপনারা এখান থেকে এটা বুঝতে পারবেন। আজকের আলোচনায় আমরা বুঝেছি যে নিরপেক্ষ রেখা ভোক্তার পছন্দের মানচিত্র। এটি দেখায় একই সন্তুষ্টি পাওয়ার জন্য ভোক্তা কিভাবে দুটি পণ্যের মধ্যে বিনিময় করে। আমরা দেখেছি ভোক্তার রুচি, অভ্যাস, জীবনধারা, তথ্য কিংবা পণ্যের গুণগত পরিবর্তন হলে নিরপেক্ষ রেখা সাধারণত এক অবস্থান থেকে আরেক অবস্থানে সরে যেতে পারে, কারণ তখন একই সন্তুষ্টি স্তর অর্জনের জন্য ভোক্তার পছন্দের সমাহার বদলে যায়। বিশেষ করে কোনো পণ্য কোনো পণ্য বেশি পছন্দ হয়ে উঠলে সে পণ্যের তুলনায় ভোক্তা অন্য পণ্য কম গ্রহণ করেও বেশি সন্তুষ্ট হতে পারে, ফলে পছন্দের নতুন বন্টন নতুনভাবে দেখা দেয়। আবার দুটি পণ্যের মধ্যে বিকল্পতা বেশি হলে নিরপেক্ষ রেখা তুলনামূলকভাবে কম বাঁকানো হয়, আর পরিপূরকতা বেশি হলে নিরপেক্ষ রেখা বেশি বাঁকানো হয়। এটা ভোক্তার প্রতিস্থাপন সক্ষমতার একটি পরিপূর্ণ ইঙ্গিত। একই সাথে আমরা পরিষ্কার করেছি যে দাম পরিবর্তন সাধারণত বাজেট লাইনের অবস্থান বা ঢাল পরিবর্তন করে, কিন্তু শুধুমাত্র দাম বদল মানেই নিরপেক্ষ রেখা বদলে যাবে এ ধারণা ভুল। নিরপেক্ষ রেখা বদল সাধারণত প্রেফারেন্স বা ইউটিলিটি স্ট্রাকচার বদলালে হয়, অন্যদিকে বাজেট লাইনের পরিবর্তন আসে আয় ও দামের পরিবর্তনে। এই পার্থক্য বোঝা জরুরি, কারণ কনজিউমার ইকুইলিব্রিয়াম বিশ্লেষণে আমরা সবসময় পছন্দ এবং সীমাবদ্ধতা দুটি আলাদা অংশ একসাথে বিবেচনা করি। বাস্তব জীবনে বিজ্ঞাপন, নতুন প্রযুক্তি, স্বাস্থ্য সচেতনতা, সামাজিক ট্রেন্ড এসবই পছন্দ পরিবর্তনের বড় উৎস। তাই নিরপেক্ষ রেখার পরিবর্তন কেবল বইয়ের ধারণা নয়, বাস্তব বাজারে প্রতিদিনই ঘটে। আপনারা যদি কোনো কেস স্টাডি বা প্রশ্নে ভোক্তার রুচি বদলেছে, নতুন ফ্যাশন এসেছে, পণ্যের মান উন্নত হয়েছে এমন সংকেত দেখেন, তখন বুঝবেন এটি পছন্দ পরিবর্তনের মাধ্যমে নিরপেক্ষ রাখাকে প্রভাবিত করতে পারে। আর যদি প্রশ্নে আয় বেড়েছে, দাম কমেছে, কর বসেছে বলা বলা থাকে, তখন প্রথমে বাজেট সীমাবদ্ধতার পরিবর্তন চিন্তা করবেন এবং পরে সমতা বিন্দু বা ইকুইলিব্রিয়াম কিভাবে বদলায় সেটি ব্যাখ্যা করবেন। সবশেষে নিরপেক্ষ রাখার পরিবর্তন নিয়ে আজকের যে যুক্তিগুলো শিখলেন, সেগুলো আপনাকে ভোক্তা পছন্দ বিশ্লেষণের গভীর ব্যাখ্যা দিতে সাহায্য করবে, গ্রাফের বাইরেও অর্থনৈতিক কারণ ফল সম্পর্ক বিশ্লেষণ করতে সক্ষম করবে। আমার আলোচনা আজকে এতটুকু পর্যন্তই ছিল। আমি আশা করি আপনারা আমার ভিডিওটি উপভোগ করেছেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাকে আহ, আমার এই উম, আহ, ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আবার আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে আমাকে সে প্রশ্ন জানাতে পারেন। আমি এই বলে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে সবাই ভালো থাকুন এই প্রত্যাশায় আমার ভিডিওটির এখানে সমাপ্তি ঘোষণা করছি।